আসসালামু আলাইকুম। মাহফুজ আলমকে নিয়ে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, হ্যান অনেক কিছুই হইতেছে। তো আমি মাহফুজ আলমকে নিয়ে দুইটা ধাপে কথা বলবো। তো একটা তার বিষয়ে পজিটিভ হবে, আরেকটা নেগেটিভ হবে। তবে তার এই উত্থান সে কোথা থেকে আসছে এটা নিয়ে যদি জানতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পর, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন আমেরিকা গেল, তখন এই ৭৯তম অধিবেশনের একটা ফাঁকে হিলারি ক্লিন্টনের সাথে কোনো একটা সাক্ষাৎকারে উনি মাহফুজ আলমকে এই জুলাই আগস্টের বিপ্লবের একজন মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা দেন। এবং এর পূর্বে আসলে মাহফুজ আলম কি করছে, এই জুলাই আগস্ট আন্দোলনে কি করছে আমরা কিছুই জানি না। তবে অনুষ্ঠান থেকে মাস্টার মাইন্ড বলছে, কেন বলছে, কি কারণে বলছে, এর কোনো দলিল পত্র কোনো কিছুই প্রকাশ করে নাই। এটা স্বাভাবিক। যদি এই জুলাই আগস্টের বিপ্লবের কথা বলি, তো এই আন্দোলন শুরু হয়েছে অনেক আগেই। এই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়া। নুরু এবং তার যে রাজনৈতিক দল আছে এবং তার যে সমর্থক ছাড়াও বাইরের অনেক মানুষ ওই আন্দোলনে অংশগ্রহণ করছিল, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত তো মোটামুটি হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে নুরুল হক নূরের এবং তার যারা সাপোর্টার আছে তার। আচ্ছা, ওইটা শেষ হয়েছে, তারপর দিন গড়াইছে, দিনের পর দিন একটার পর একটা বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে এই 24শে জুলাই এসে বিষয়টা আবার বড় হয়েছে। আবার এই কোটা সংস্কার আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং এটাতে আল্লাহর রহমতে কোনোভাবে হাসিনার পতন হয়েছে। এবং হাসিনার পতন হওয়ার পরে বিভিন্ন মানুষ সমন্বয়ক হয়েছে, বিভিন্ন আন্দোলনে যারা অংশগ্রহণ করছে এবং যারা প্রকাশ্যে করছে তারা হচ্ছে সমন্বয়ক, এবং যারা পিছন থেকে করছে, এটা আদৌ করছে কিনা জানি না, তাদেরকে বলা হয়েছে মাস্টার মাইন্ড। এটা প্রধান উপদেষ্টা আমাদের মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী সে মাস্টার মাইন্ড। এখন কথা হয়েছে, এই আন্দোলনের সূত্র যেখান থেকে হয়েছিল, তারা এই আন্দোলনের জন্য কিছু সমন্বয়ক সাজতে চায় না। তারা এই আন্দোলনের আমরা যে বিষয়টা করি আসলে আমরা আসলে সবাই নাম চাই, নিজের খ্যাতি অর্জন করতে চাই, এটার যে ফল এটা ভোগ করতে চাই, আমিই করছি। যাই হোক, যারা আসলে আন্দোলনের সত্যিকার যারা শুরু করছিল তারা এই আন্দোলনের জন্য তেমন কিছু চায় নাই। তো এই সার্জিস হাসানাত আব্দুল্লাহ হেন তেন তারা এসে সমন্বয় হয়েছে, মাহফুজের মতো ব্যক্তিরা হয়ে গেছে, মাস্টার মাইন্ড হয়ে গেছে। তো আমি মনে করি এটা তার নেগেটিভ দিকে। আসলে আমি তো তাদের যে আসলে অবদান কি এটা জনসম্মুখে প্রকাশ করা হয় নাই, কি করছে না করছে। এবং প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা হওয়ার ফলে এবং সাম্প্রতিককালে সে আসলে গণমাধ্যমের সামনে এসে যেসব কথা বলছে, এসব কথা বলা তার শোভা পাইছে না, আমি মনে করি উচিত হয় নাই। যেহেতু ইউনূস সাহেব এবং বর্তমান আওয়ামী লীগের একটা প্রচুর চাপ আছে। আওয়ামী লীগের চাপ বলতে হয়তো যারা নেতা কর্মী তারা পলায় গেছে, যারা ভালো নেতা তারা পলায় গেছে বা তারা আশেপাশে নাই, কিন্তু যারা কর্মী ছিল, যারা আসলে আওয়ামী লীগকে এদেশে স্বৈর শাসকে পরিণত করছিল, তারা তো রয়ে গেছে। হাসিনা এসে তো আর প্রত্যেকটা ব্যালট বাক্সে ভোট দিছিল না, প্রত্যেক এলাকার নেতারাও দিচ্ছে না। নেতারা এই দেশের প্রশাসন এবং যে যাদের তারা লোকাল ওয়ার্ড কর্মী আছে তাদেরকে 8-10 জনকে ধরে নিয়ে বলছে তোমরা সিল মারো, তোমরা হ্যান করো, প্রশাসন তোমাদের সাথে আছে। তো নেতারা টাকা কামাইছে, অর্ডার দিছে, তারা পলায় গেছে। হয়তো তাদের বিচার হবে, হয়তো হবে না, কিন্তু এই নেতাদের দ্বারা তো আর হাসিনা স্বৈর শাসক হয়ে গেছিল না। হাসিনা স্বৈর শাসক হয়েছিল, প্রথমে সে আমলাতন্ত্র করছে, তারপরে সে ওই যে যারা আছে তাদের সহায়তায় সে স্বৈরশাসন করছে। তো হাসিনার চ্যাপ্টার তো মোটামুটি এই 9 মাস 10 মাস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা উপদেষ্টা মন্ডলীতে আছে তারা তো মোটামুটি ক্লোজই করছে হাসিনারে। তারা নিরপরাধ এবং আওয়ামী লীগ যারা ছিল তাদের কোনো দোষগুণ তারা খুঁজে পায় না। তো এই বিষয় বাদ, এখন যে বিষয়টা নিয়ে আসলে মাহফুজের উপরে পোলাপান খেপে গেছে, এই বিষয়টা নিয়ে কথা বলে, এই বিষয়টা কথা বলতে গেলে আসলে কথাটা পজিটিভলি আসবে। মাহফুজা তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে কথাটা বলছে যে দুইটা প্রসঙ্গ কথা বলছে। একটা,
একাত্তরের বিষয়ে, প্রশ্নের বিষয়ে সমাধান করতে হবে। 71-এ যারা পাকিস্তানি গণহত্যার দোষর ছিল, সহযোগী ছিল, পাকিস্তানিরা বেশ কয়েকবার ক্ষমা চাইলেও যারা পাকিস্তানিদের হত্যায় সহযোগিতা করছিল তারা এখনো ক্ষমা চায় না, এবং ইনে বিনে ওই গণহত্যার পক্ষে থাকাটাকে তারা মানে সঠিক বলে বয়ান তৈরি করতে চাইতেছে। এই বিষয়ে সে একটা সমাধান চাইছে। সুন্দর কথা। এবং মুজিববাদী বামপন্থীদের কোনো ক্ষমা নাই, তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। একে সংক্ষেপে এই দুইটা কথাই বলছি, এবং এই দুইটা কথাতেই এবং বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এইটাই হওয়ার কথা ছিল মূল কথা, একদম বাস্তব কথা। আমরা স্বাধীন দেশ, আমাদের এই দেশের গণতান্ত্রিক কাঠামো হবে এই দেশের মতো। আমরা দেশ স্বাধীন করছি আমার নিজস্বতা বজায় রাখার জন্য। হাসিনা যেরকম সব পাপাচার করছে মোদের উপরে ডিপেন্ড করে তার ক্ষমতা পায়, এবং জামাতও যদি পাকিস্তানের মধ্যে দেয় সে একই কাজ করা শুরু করে, তার তফাৎ নাই। জাস্ট এই কথাটাই মাহফুজ আলম, কিন্তু আমি তার পূর্বে সবকিছু, তার এই জুলাই আগস্ট বিপ্লবে তার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, সবকিছু মাইনে নেওয়া। যখন বলবো যে এই কথা দুইটা তো তার ঠিক আছে, এই দুইটা কথা তার ঠিক আছে, কি মূলত তার প্রথম পরিচয় কেউ খুঁজতেছে না, যে সে কিভাবে উপদেশ মন্ডলীতে আসছে আর ইউনূস তারে কেন মাস্টার মাইন্ড বলছে, এইগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। মূলত এটা ছিল তার বিতর্কিত, কিন্তু যে কথাটা সে ভালো বলছে যে যারা 71-এর প্রশ্নের সমাধান করতে হবে এবং মুজিববাদী বামপন্থীদের কোনো ক্ষমা নেই, তাদের বিচার করতে হবে, এই দুইটা কথা ছিল দেশের জনরাষ্ট্রের জন্য একদম লিগেল কথা। এই দুই কথাতেই কিন্তু মাহফুজের উপরে সবাই খেপে উঠছে। এবং কারা খেপছে? প্রথমত যারা দেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি, জামাত একের প্রকাশ্যে তারা দেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, তারা খেপছে। এবং আরেকটা দল ওই যে মুজিববাদী বামপন্থী যারা আছে, যারা স্বাধীনতাতে যাদের কোনো অবদান নাই কিন্তু স্বাধীনতার সম্পূর্ণ ক্রেডিট তারা নিয়ে নিছে। একটু দেখেন যে যারা চেতনা ব্যবসা করে, একই সেম দুইটা জিনিসের বিরুদ্ধে কিন্তু মাহফুজ বলছে, এবং এইটা নিয়ে কিন্তু সবাই লাগিয়ে পড়ছে। তো আমাদের দেশের মোটামুটি মাহফুজরে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, তার এই কথা বয়স কমে অপবয়সী কথা বলা ঠিক হয়েছে না, কিন্তু আমরা বাঙালি যদি এই দেশের একজন মানুষ এই দেশের উন্নয়ন চাইতো, এই দেশের একজন মানুষ যদি যে ব্যক্তি এই দেশের ভালো চাই, তারা কখনো এই মাহফুজকে যদি দুইটা অংশে ভাগ করি, তাহলে প্রথম অংশের জন্য মাহফুজ বিতর্কিত, এই জন্য মানে মোহাম্মদ ইউনূস সহ তাদের উপদেষ্টা মন্ডলী সবাইকে প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু যে কথাটার উপর ভিত্তি করে সবাই মাহফুজের উপরে খেপছে, এটা লিগেল কথা। এই কথা হয়তো আমার নাম ডাক নাই, আমি বড় কোনো মানুষ না, আমার কথা কেউ শুনে না, কিন্তু আমার কথা এবং এই দেশকে যারা ভালোবাসে, এই দেশকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সকলের ভাষায় কিন্তু এটা। তো অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস সময় হয়ে গেছে, এই বিষয়ে তার কোনো জিরো পদক্ষেপ নাই, এবং সে তো সংস্কারের কথা বলছে, সংস্কার 10 মাসে সে সংস্কার তো করে নেই। এবং যারা বর্তমান রাজনৈতিক দল আছে যারা এই দেশের জন্য কাজ করতে, তাদের জন্য অনেক হুমকি দামকি সে তৈরি করে যেতেছে, পরবর্তীতে তাদের ব্যাপক ক্ষতি হবে। সো যাই হোক, আমি জানি না সে আসলে কি প্রতিষ্ঠা করতে চাইতেছে। এতগুলা মানুষের রক্তের উপর দিয়া আন্দোলন হয়তো ওইভাবে করছে না, কিন্তু আমরা তো রাস্তাঘাটে ছিলাম, আমরা তো এই জুলাই আগস্টের ফল খাইতে যেতেছি না, আমরা একটা ফল আইনা দিছি, আপনারা ভাঙেন। কিন্তু ওই বানর, আপনি আমার মাথায় বানর হয়ে কাঠল ভাঙে খাইবেন, এটা আসলে একদম দৃষ্টিকটু। আপনার বয়স হয়ে গেছে, আপনার দুদিন পরে মারা যাবেন, আপনার কোনো চিন্তা নাই। কিন্তু এই দেশের, আপনার এই দেশে কিচ্ছু নাই, কিন্তু এই দেশের যারা রাজনীতি করে তাদের যারা কম বয়সে আইসা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তাদের অপার সম্ভাবনা ভবিষ্যৎটাকে আপনি হুমকির সম্মুখে ফেলে দিচ্ছেন। এটা খুবই অন্যায়। এটাও একটা